আপনি এখানে কেন এসেছেন? মানে আপনি এত বিরক্ত করছেন কেন আমাকে? আমার ভালোবাসা তোমার কাছে বিরক্ত লাগছে তাতা থই থই? তাতই দাঁতে দাঁত চেপে পড়ল। এই নামে ডাকা বন্ধ করবেন? এমন করো কেন? একটু ডাকলে কি হয়? সুন্দরী তো শোনা যায়। আপনার কাছে সুন্দর লাগে কিন্তু আমার কাছে বিরক্ত লাগে। সে তো তোমার আমাকে বিরক্ত লাগে, আর আমার ডাকার নাম বিরক্ত লাগবে এটা তো জানা কথাই। আপনার কি আর কোনো কাজ নেই? আপনি আমার সামনে এসে গাড়ি থামালেন কেন? আরে তাতা থই থই, তুমি একা একা রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তা আমি কি তোমার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারি নাকি? এই তাতা থই থই কি, হ্যাঁ? এই তাতা থই থই কি, হ্যাঁ? তা থই। একদম আমার নামের জায়গায় এসব ডাকবেন না। আচ্ছা কুল কুল, ওকে আর ডাকতেছি না। এখন বলো, এইখানে এমন একা দাঁড়িয়ে আছো কেন? সেটা আপনার জানার কোনো দরকার নেই। না ছাড়লে কি করবি? আজকে মজা নিব, তারপরে তোকে ছাড়বো। মেয়েটাকে যখন বিয়ে করবি না, তাহলে ওকে বিয়ের আসর থেকে তুলে আনলি কেন? এইসবের মানে কি নওয়াফ? নাদিরা বেগমের কথায় বাঁকা হাসি দিল নওয়াব। তারপরে জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, ওকে তো আমি বিয়ে করার জন্য তুলে আনিনি আম্মু, জাস্ট বিয়েটা ভন্ড করার জন্য তুলে এনেছি। তাছাড়া আমার সাথে প্রেম করে আরেকজনকে বিয়ে করবে? এত সোজা নাকি সব কিছু? যারা সে নওয়াফের শার্টের কলার চেপে ধরে বলল, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, আর সেটা তোমার কারণেই। যেই ছেলে এতগুলো মেয়ের সাথে অসভ্যতা করে বেড়ায়, তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। নওয়াব যারার হাত থেকে কলারটা ছাড়িয়ে বলল, তুমি আমাকে কি বিয়ে করবে না? আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে তো ভেঙেই গিয়েছে, এখন নিজের বাড়ি চলে যাও। নওয়াব কথাগুলো বলে নিজের রুমের দিকে চলে গেল। যারা গিয়ে নাদিরা বেগমের সামনে দাঁড়িয়ে পড়ল। কি ছেলে জন্ম দিয়েছেন আপনি? জানেন ও কত মেয়েদের মন নিয়ে খেলেছে? এখন তো আমার জীবন নিয়েও খেলছে। নাদিরা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, ও কারো শাসন বারেন মানে না মা। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। যারা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চৌধুরী ভিলা থেকে বের হয়ে চলে গেল। অমন সময় বাড়িতে প্রবেশ করলো নিহাজ। নিহাজ গিয়ে নাদিরা বেগমের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আম্মু? ওই মেয়েটা কে ছিল? বউয়ের সাজে দেখলাম, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তোর ছোট ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। কথাটা বলে নাদিরা বেগম নিজের রুমের দিকে চলে গেলেন। নিহাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, নিশ্চয় নওয়াব আবার কিছু করেছে। নিহাজ গিয়ে নাওফের রুমের দরজায় নক করলো। নাওফ এসে দরজা খুলে বলল, আরে ব্রো, আমার রুমে আসতে তোমার আবার পারমিশন লাগে নাকি? নাওফ রুমের ভিতরে চলে গেল। নিহাজ গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, ওই মেয়েটা কে ছিল? নাওফ ভুরু কুঁচকে বলল, কোন মেয়েটা? একটু আগে যে বউয়ের সাজে আমাদের বাড়িতে উপস্থিত ছিল। ও আচ্ছা, ওটা তো জারা। আরে ও আমার সাথে প্রেম করে নিজের ইচ্ছায় ব্রেকআপ করছে, ভালো কথা। তবে সে এখন অন্য আরেকজনকে বিয়ে করতেছে, এটা কি মানা যায় ব্রো? কেন মানা যায় না? তোদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে, আর ব্রেকআপের পরেও আরেকজনকে বিয়ে করতে পারে নওয়াব। হ্যাঁ ব্রো, পারে। তবে তার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল। যুক্তিহীন কথাবার্তা বলিস না। নাওফ কথা এড়াতে বলল। ব্রো, এইসব বাদ দাও, এখন বলো তুমি কবে বিয়ে করবে? নিহাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা ঘোরানোর অভ্যাস বাদ দে, নিধিকে গিয়ে কলেজ থেকে নিয়ে আয়, আমার একটা জরুরি মিটিং আছে। ড্রাইভারকে বললেই তো হয়। নিহাজ জল শক্ত করে বলল। আমি যা বললাম সেটা কর। নাওফ বুঝতে পারলো নিহাজ রেগে গিয়েছে, তাই সে পরিস্থিতিতে সামলাতে বলল, কুল ব্রো, আমি তো মজা করেছি, যাচ্ছি আমি। নাওফ গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়ে নিচে গেল। নিচে যেতে নাদিরা বেগম বলেন, এখন আমার কোনো কুকর্ম করতে যাচ্ছিস? নাওফ বাঁকা হাসি দিয়ে বলল, এটা কুকর্ম না, সুকর্মই। তোমার মেয়েকে কলেজ থেকে আনতে যাচ্ছি। নাদিরা বেগম অবাক হয়ে বলেন, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তুই যাচ্ছিস নিরিকে কলেজে আনতে? নাওফ ভুরু কুঁচকে বলল, কি আর করার ব্রো, যেতে বললো। অনেক রেগে আছে, তাই আর রাগালাম না। রেগে থাকাই কি স্বাভাবিক না? তুই যা অসভ্যতা করে বেড়াস। অসভ্যরা অসভ্যতাই করে আম্মু। নওয়াফ, একদম মুখে মুখে তর্ক করবি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। নিধির কলেজ ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে। নাওফ তাড়াতাড়ি করে চৌধুরী ভিলা দিয়ে বের হয়ে গেল।
নাফ দ্রুত ড্রাইভ করে যাওয়ার সময় হঠাৎ তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসলো। সে তখন ব্রেক কষলো, চোখ থেকে সানগ্লাসটা খুলে গাড়ি থেকে নেমে দেখলো মেয়েটা তার হাতের কোনোই চেপে ধরে বসে আছে। চুলগুলো মুখে এসে পড়ে, সে মেয়েটার মুখ দেখতে পারছে না। নাফ মেয়েটার কাছে গিয়ে এগিয়ে পড়ল। আর ইউ অল রাইট? এতক্ষণে মেয়েটা নওয়াফের দিকে তাকালো। মেয়েটা উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নওয়াফের দিকে তাকিয়ে বলল, গাড়ি চালানোর সময় কি চোখ জোড়া বাড়িতে রেখে আসেন? এত জোরে কে গাড়ি চালায়? নাওয়াফ নিশ্চুপ, সে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি নওয়াফের মুখের সামনে তুড়ি মেরে পড়ল। এই হ্যালো, কথা বলতে পার না নাকি? নওয়াফ মৃদু হেসে বলল। আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী তুমি। নওয়াফের কথা শুনে বেশ অবাক হলো মেয়েটি। সে চোখ রাঙিয়ে বলল, আমি কি বলতেছি আর আপনি কি বলছেন? যা সত্যি তাই তো বললাম। বিশ্বাস করো, তোমার মতো সুন্দরী মেয়ে আমি এর আগে দেখিনি। অসভ্য লোক কোথাকার! মেয়েটা কথা বলে বিরক্তি নিয়ে চলে যাওয়ার সময় নওয়াফ লক্ষ্য করলো মেয়েটার হাতের কোনোই দিয়ে রক্ত পড়ছে। নওয়াফ এক প্রকার দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালো। মেয়েটা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? তোমার হাত দিয়ে তো রক্ত পড়তেছে। সেটা নিয়ে আপনাকে কেউ ভাবতে বলেনি। আই এম সরি, আসলে আমি এতক্ষণ খেয়াল করিনি। তুমি আমার সাথে হসপিটালে চলো। দরকার নেই বললাম না? তুমি যদি যেতে রাজি না হও, আমি কিন্তু তোমাকে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। সব জায়গায় গায়ের জোর চলে না, বুঝলেন? দরকার নেই যখন বলেছি তখন দরকার নেই। নওয়াফ আর কিছু না বলে মেয়েটার হাত টেনে নিয়ে তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করা শুরু করলো। মেয়েটা রেগে বলল, এই, আপনি গাড়ি থামান। আপনি আমাকে এভাবে জোর করে নিয়ে যেতে পারেন না। নওয়াফ মুচকি হেসে বলল। গায়ের জোর কিন্তু ঠিকই চলে। মেয়েটা আর কিছু না বলে চুপ করে বসে রইল। নওয়াফ মুচকি হেসে বলল, তা নামটা কি বলা যাবে? আমার নাম জেনে আপনার কাজ কি? নওয়াফ মেয়েটার হাতে থাকা ফাইলটার দিকে তাকালো। সেখানে বেশ বড় করে লেখা তুয়াশা ইসলাম তাথই। নওয়াফ সামনের দিকে তাকিয়ে বলল, তুয়াশা ইসলাম তাথই। বাহ, বেশ সুন্দর নাম তো। ধন্যবাদ। এখন দয়া করে আমাকে নামিয়ে দেন। সরি, আগে তোমার হাতে ব্যান্ডেজ করা হবে দেন। তাথই চোখ রাঙিয়ে নওয়াফের দিকে আছে। নওয়াফ আর চোখে তা দেখে মুচকি হাসলো। নওয়াফ একটা হসপিটালের সামনে গিয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে তাথইকে নিয়ে ভিতরে গেল। ডক্টর তাথইয়ের হাতে ব্যান্ডেজ করে দিল। হসপিটাল থেকে বের হয়ে নওয়াফ বলল, বাড়ি কোথায় তোমার? দেখুন, আপনি আমাকে অনেক উপকার করেছেন, তাই বলে আমি আমার বাড়ির ঠিকানা আপনাকে দিব না। ঠিকানা দিলে আমি এগিয়ে দিয়ে আসতাম তোমাকে। দরকার নেই, এত উপকার করার জন্য ধন্যবাদ। তাথই একটা রিকশাতে উঠে চলে গেল। নওয়াফ বাঁকা হাসি দিয়ে বলল, আই লাইক হার পার্সোনালিটি। হঠাৎ নিধির কলেজের কথা মনে হতেই নাফ ঢোক গেল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1 ঘন্টা পার হয়ে গিয়েছে নিধির কলেজের ছুটির সময়ের। নাফ পকেট থেকে মোবাইল বের করে দেখলো 3 জনই কম করে হলেও 20 বার কল করেছে। নাফ কপালে হাত দিয়ে বলল, শিট, আজকে আমার খবর আছে। পরক্ষণেই হাসি দিয়ে বলল, থাক, সমস্যা নেই। আমার পার্মানেন্ট বেটার হাফের সাথে দেখা হয়েছে, তার কাছে এসব বকা খাওয়া নগণ্য বিষয়। তাথই বাড়িতে যেতেই তাহিরা বেগম এক প্রকার দৌড়ে এসে বললেন, কি রে, তোর হাতে কি হয়েছে? তাহিরা বেগমের কথা শুনে আলিফ সাহেব টিভি দেখা বাদ দিয়ে তাথইয়ের কাছে এসে বলল, কি হয়েছে মা তোর হাতে? হাতে ব্যান্ডেজ করা কেন? তাথই দীর্ঘশ্বাস ফেলে বলল, এত চিন্তিত হওয়ার কিছু নেই, হালকা একটু ছুলে গিয়েছে। আলিফ সাহেব অবাক হয়ে বললেন। কিন্তু কিভাবে? তাথই সব ঘটনা বলল। সবটা শুনে তাহিরা বেগম বললেন, একটু দেখে শুনে চলতে পারিস না রাস্তায়? আম্মু, আমি দেখে শুনেই চলেছি, উনিই হুট করে এসছেন। আলিফ সাহেব নিঃশ্বাস ফেলে বললেন, যাক, তাও ছেলেটা ভালোই আছে, নিজেই তো আবার ডাক্তারের কাছে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে। তাথই চোখ রাঙিয়ে বলল, ভালো না ছাই। কথাটা বলে তাথই তার রুমের দিকে চলে গেল। তাহিরা বেগম নিজের কাজে মন দিয়ে বললেন, এই মেয়েকে নিয়ে আমার চিন্তার শেষ হবে না। কোনো দায়িত্বই কি তুমি ঠিকভাবে পালন করবে না নওয়াফ? নাফ মৃদু হেসে বলল। সরি আম্মু, আর এমনটা হবে না। নাদিরা বেগম বিরক্তি নিয়ে বললেন। প্রতিবার অন্যায় করে এমন সরি বললেই হয়ে যাবে?
নাফ কিছু বলার আগে নিহাজ বলল, আম্মু থাক, বাদ দাও। নিহাজ, তুই ওইভাবে ওকে কেন বাঁচানো বন্ধ কর। নিহাজ গিয়ে নাদিরা বেগমের কাঁধে হাত দিয়ে বলল। থাক না আম্মু, আজকের মতো মাফ করে দাও। নাদিরা বেগম আর কিছু না বলে ওনার রুমের দিকে চলে গেলেন। নাদিরা বেগম চলে যেতেই নাফ গিয়ে নিহাজকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ ব্রো, এইভাবে অল টাইম আমার পাশে থাকিস। নিহাজ চোয়াল শক্ত করে নাফকে সামনে দাঁড় করিয়ে বলল। আমি না হয় পাশে থাকলাম, তাই বলে তুই প্রতিবার এমন করবি? নাফ নিহাজকে সব কাহিনী বলল। সবটা শুনে নিহাজ বলল। আবার মেয়ে? নাফ মুচকি হেসে বলল। এটা পার্মানেন্ট। নিহাজ আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। গোধূলি লগ্নের আবছা আলোয় আকাশটা বেশ সুন্দর রূপ ধারণ করেছে। বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে তাথই। এমন আকাশ দেখতে তার বেশ ভালো লাগে। তবে আজ ভালো লাগা আর রাগ মিশে বিচ্ছিরি এক অনুভূতি তৈরি হয়েছে, যা তার কাছে বেশ বিরক্ত লাগছে। ওই লোকের জন্য আমার ভার্সিটির প্রথম দিনটা খারাপ হয়ে গেল। বিরক্তিকর লোক কোথাকার। তাহেরা বেগম তাথইয়ের রুমে এসে দেখলেন তাথই বেলকনিতে দাঁড়িয়ে আছেন। তিনি বেশ বুঝতে পারলেন তাথইয়ের মন মেজাজ ভালো নেই। তিনি গিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়লেন। মেজাজ এখনো ঠিক হয়নি? তাহেরা বেগমকে দেখে তাথই ভুরু কুঁচকে বলল। কিভাবে ঠিক হবে? ওই লোকের জন্য আজকে আমার এত খুশির দিনটা খারাপ হয়ে গেল। ইচ্ছে করতেছে ওই লোকটাকে চিবিয়ে খেয়ে ফেলি। তাথইয়ের কথা শুনে তাহেরা বেগম হেসে দিলেন। তা দেখে তাথই বলল। তুমি তো হাসবেই, ওই লোককে তো আবার সাপোর্ট করছো। তাহেরা বেগম তাথইয়ের গালে হাত দিয়ে বলল। দেখ মা, ছেলেটা হয়তো ইচ্ছা করে কিছু করেনি। যদি ইচ্ছা করে করতো তাহলে তোকে কখনোই হসপিটালে নিয়ে হাতে ব্যান্ডেজ করাতো না। তাই এখন এসব নিয়ে ভাবা বাদ দে। এখন বল, ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো? তাথই হাসি দিয়ে বলল। অনেক ভালো লেগেছে আম্মু, তবে ওই লোকের জন্য ভালো লাগাটা খারাপ লাগায় পরিণত হয়েছে। আচ্ছা, হয়েছে তো। আর কত কথা শোনাবি ছেলেটাকে? বাহ, কত দরদ ওই লোকের জন্য। নিজের মেয়ের জন্য তো একটুও নেই। তাহেরা বেগম হাসি দিয়ে তাথইকে জড়িয়ে ধরে বলল। তুই আমাদের একমাত্র মেয়ে, তোর জন্য তো সবচেয়ে বেশি দরদ মা। তাথই হাসি দিয়ে বলল। জানি তো, কিন্তু একটু কথা শুনতে হবে। তাহেরা বেগম আর তাথই একসাথে হেসে দিলেন। নাফ ড্রয়িং রুমে বসে টিভিতে খেলা দেখছে। এমন সময় নিধি এসে বলল। ছোট ভাইয়া, তোর জন্য আজকে কত বড় ঝামেলায় পড়েছিলাম তা জানিস তুই? নাফ ভুরু কুঁচকে বলল। কি ঝামেলায় পড়েছিস? ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার, যার জন্য আমার স্কিনের সমস্যা দেখা দিয়েছে। নওয়াব উচ্চ স্বরে হেসে দিল। নিধির চোখ রাঙিয়ে বলল। আমি হাসির মতো কি বললাম? তোর এই স্কিন নিয়ে চিন্তা আর যাবে না। যাওয়ার কথা না, আমার এত সুন্দর স্কিন নষ্ট করবো কি নাকি? নাফ নিধির দিকে তাকিয়ে বলল। এত যত্ন নিয়ে কি লাভ? যে পেতনি সে পেতনিই থাকে। নিধি দাঁতে দাঁত চেপে বলল। কি? আমি পেতনি? পুরাই পেতনি। যা, তোর সাথে আর কথাই বলবো না। তোর কথা শোনার আমার এমনিও শখ নেই। নিধি চলে যেতে গিয়ে থেমে গেল। নাওফের পাশে এসে বসে বলল। তা তুই আজকে কোন মহাকাশ করতে গিয়েছিলি ছোট ভাইয়া? নিধির কথা শুনে নাওফের তাথইয়ের কথা মনে পড়ে গেল। নাওফ টিভি অফ করে নিধির দিকে তাকিয়ে বলল। তোর ভাবিকে পেয়ে গেছি। নিধি মুখ ভেঙচি বলল। এর নতুন কি? এই পর্যন্ত কতগুলো ভাবি পেলাম। নাওফ মুচকি হেসে বলল। তবে এটা পার্মানেন্ট। ওকে, দেখবো নে। নাওফ নিধির মাথায় একটা চাটি মেরে বলল। হ্যাঁ, চোখ খুলে দেখিস। নিধি মাথায় হাত বোলাতে বোলাতে বলল। ছোট ভাইয়া, সব সময় কিন্তু ভালো লাগে না। নাদিরা বেগম সিঁড়ি দিয়ে নিচে নেমে বলেন। নওয়াব আবার কি করেছে নিধি? তোমার ছোট ছেলের কাজ যা তাই করেছে। ও আমার মাথায় চাটি মারতে মারতে আমার ব্রেনটাই নষ্ট করে দিচ্ছে। নাওফ হাসি দিয়ে বলল। তোর মাথায় এমনিও ব্রেন নাই, পুরাই ফাঁকা। নাদিরা বেগম শক্ত কণ্ঠে বললেন। তাও তো তোমার মতো অসভ্য না। নাওফ হাসি দিয়ে বলল। আম্মু, জানি তো আর কতবার বলবে, আর এসব বলেও কি আমার গায়ে লাগে না তো? নাদিরা বেগম আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। নিধি নাওফের দিকে তাকিয়ে বলল। শুধু শুধু আম্মুকে না রাগালেই পারিস। আম্মুকে আমার রাগানো লাগে না,
আম্মু এমনি অল টাইম আমার উপরে রেগে থাকে। তোর কাজের জন্যই। হ্যাঁ, তা তো জানি আমি। নাফ বসা থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। নিধি আক্ষেপের সুরে বলল। কি যে করে ছোট ভাইয়া, কোনো কিছুই ঠিক নাই। নিহাজ নিচে নেমে দেখলো নিধি সোফায় বসে আছে। নিহাজ নিধির কাছে এগিয়ে গিয়ে বলল। কিরে একা একা বসে আসিস যে? ছোট ভাইয়া ছিল, কেবল বাইরে গেল। নিহাজ ভুরু কুচকে বলল। এখন আবার কোথায় গেল? নাদিরা বেগম রান্নাঘর থেকে চায়ের ট্রে নিয়ে এসে পড়ল। তার রাজকার্য করতে গিয়েছে, আর এই তো শুধু অসভ্যতা করতে। নিহাজ দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আমু থাক, ছেড়ে দাও। সবসময় এত বকাবকি না করলেও তো পারো। শুধুমাত্র তোর কারণেও আরও বেশি নষ্ট হওয়ার সাহস পাচ্ছে। নিহাজ আর কিছু না বলে চুপ করে রইল। নাওয়াক, এখন তো একটু ঠিক হওয়া উচিত তোর। রাহাতের কথাই মুচকি হেসে নাও বলল। ঠিক হয়ে যাব একেবারে, শুধু ও আমার হোক, দেখিস একদম শুধরে যাব। ওটা কে? স্পেশাল কেউ, যার দেখা আজকেই প্রথম পেয়েছি। মায়াজ হাসি দিয়ে বলল। তা বাড়ি কথাই নতুন ভাবির? নাফ মন মলিন করে বলল। জানি না রে। রাহাত ভুরু কুচকে বলল। তাহলে পাবি কি করে? নাফ হাসি দিয়ে বলল। আমাদের আবারও দেখা হবে, আর তা খুব শীঘ্রই। মায়াজ হাসি দিয়ে বলল। জ্যোতিষী হয়ে গেলি নাকি? না, আমার মন বলতেছে। রাহাত আর মায়াজ একসাথে হেসে দিল। নাফ সেদিকে পাত্তা না দিয়ে তাথয়ের ভাবনায় মশগুল হলো। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছে যারা। দম আটকে যাওয়ার মতো অবস্থা। রিনা বেগম এসে জোর করে যারাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। কান্না থামার কোনো হেলদোল নেই। যারা কাঁদতে কাঁদতে রিনা বেগমকে জড়িয়ে ধরল। রিনা বেগমের চোখের কোণে পানি বিদ্যমান। আমার সাথে কেন এমন হলো আম্মু? রিনা বেগম যারার মাথায় হাত বোলাতে বোলাতে বলেন। কিচ্ছু হয়নি মা, এত কষ্ট পাস না তুই। সারা বাড়ি ভর্তি মানুষের সামনে ও আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। সবাই তো আমাকেই খারাপ বলছে। সবাই ভাবছে আমি ওর সাথে সম্পর্কে থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করতেছিলাম। রিনা বেগম চোখ রাঙিয়ে বলেন। তুই বললে আমি এক্ষুনি তোর বাবাকে বলে ওই ছেলেকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতে পারি। যারা রিনা বেগমকে ছাড়িয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল। না আম্মু, দরকার নেই। যতই হোক একসময় আমিও ওকে ভালোবাসতাম। রিনা বেগম আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলেন। নিহাজ তার রুমে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। নাদিরা বেগম গিয়ে তার পাশে বসলেন। নাদিরা বেগমকে দেখে নিহাজ বলল। কিছু বলবে আম্মু? হ্যাঁ বলো। তুই নওয়াফকে একটু বোঝা বাবা, ও তো তোর সব কথা শোনে। এমন মেয়েদের মন নিয়ে খেলতে নিষেধ কর। এতে মেয়েদের কষ্ট দেয় না বাবা, জানি কবে নিজেই এর থেকে দ্বিগুণ কষ্ট পাবে। নিহাজ দীর্ঘশ্বাস ফেলে বলল। ও আমার সব কথা শুনলেও এই বিষয়ে কোনো কথাই শোনে না। ওকে আমি অনেকবার বারণ করেছি। তবে আজকে নাকি কোনো মেয়ের সাথে দেখা হয়েছে বলল, এবার নাকি পার্মানেন্ট। আরেকটা মেয়ের জীবন নষ্ট করার জন্য তৈরি হচ্ছে। নিহাজ নাদিরা বেগমের কাঁধে হাত রেখে বলল। তুমি যখন বললে ওকে আমি বুঝাবো, তবে ও যদি শান্ত কথায় কিছু না বোঝে তাহলে ওর সাথে রাগান্বিত হওয়া আমার পক্ষে সম্ভব না আম্মু। আমি চাই না আমার ছোট ভাইয়ের আমার জন্য বড় কোনো ক্ষতি হয়ে যাক। নাদিরা বেগম আর কিছু না বলে নিহাজের রুম থেকে চলে গেলেন। নাফ বাড়িতে এসে দেখলো নিধি ড্রয়িং রুমে বসে মোবাইল চালাচ্ছে। নাফ গিয়ে নিধির পাশে বসে বলল। বাড়ির আবহাওয়া কেমন রে? নিধি নিচু স্বরেই বলল। থমথমে, আমুকে দেখছি বড় ভাইয়ার রুমে গিয়েছে কথা বলতে। নাফ নিঃশ্বাস ফেলে বলল। কোন সুনামি আবার আসতে চলেছে কে জানে। ছোট ভাইয়া, তুই নিজেকে একটু চেঞ্জ করলে কি সমস্যা? আমার তো নিজেকে চেঞ্জ করতে মন চায় না। তোর বাকি সব ওকে, কিন্তু আমার ভাবির সংখ্যা বাড়ানো বাদ দে। নাফ ভুরুকুচকে বলল। বললাম না, আজকে যাকে দেখছি সে পার্মানেন্ট, তাই এই কথা বলা বাদ দে। তুই এক নারীতে আসক্ত হতে পারবি। নাফ মুচকি হাসি দিয়ে বলল। নওয়াব চৌধুরী মন থেকে চাইলে সবই পারে। রাতে হালকা বৃষ্টি হওয়ার কারণে চারিপাশ মেঘাচ্ছন্ন। হালকা সূর্যের আলো উকি দিচ্ছে। জানালার কাছ ভেদ করে সেই আলো তাত হয়ে চোখে এসে পড়ায় তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে একটা হাই তুলে চোখ ছোট ছোট করে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে গ্লাসটা খুলে দিতেই হালকা শীতল বাতাস তার গা ছুঁয়ে গেল।
সে দেখলো গাছের পাতায় বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। তাথইয়ের মুখে হাসি ফুটলো। কি সুন্দর মিষ্টি সকাল, একটু আগে বৃষ্টি তার পরশ বুলিয়ে গেল। তার হিমেল হাওয়ার শীতল পরশ এখনো শান্তি দিচ্ছে। আর আমাদের এই বালির সাম্রাজ্য কিছুক্ষণের জন্য হলেও তার ক্ষমতা প্রকাশে অক্ষম। সকালের এমন একটা সূচনা ভালোই লাগে। তাহিরা বেগম তাথইকে ডাকতে এসে দেখলেন সে আগেই উঠে পড়েছে। তিনি গিয়ে তাথইয়ের পাশে দাঁড়িয়ে বলেন, ঘুম থেকে উঠে গেছিস তুই? ভালোই হলো, ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা তোর জন্য নাস্তা নিয়ে বসে আছে। তাথই তাহিরা বেগমকে দেখে বলল, আচ্ছা আম্মু, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসতেছি। তাথই ফ্রেশ হতে চলে গেল। সামনে তো ফাইনাল এক্সাম, পড়াশোনার কি খবর তোর নব? নিহাজের কথা শুনে নাফ হাসি দিয়ে বলল, সেই প্রতিবারের মতোই হয়তো টেনে টুনে পাশ হয়ে যাবে। নাদিরা বেগম চল শক্ত করে বলেন, আগে না হয় পড়াশোনাটা ভালো করে করতো, অন্তত ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেটাও শেষ করে ফেলেছে। নাফ নাস্তা খেতে খেতে বলল, ভালো লাগে না আম্মু, আর কত পড়বো বলো? তোমার এইসব হেয়ালি কথাবার্তা আমার সামনে চলবে না। তোমার এইসব অসভ্যতা দেখতে দেখতে বিরক্ত এসে পড়েছে তোমার উপর আমার। নাফ হাসি দিয়ে বলল, সে তো বহুকাল ধরেই আমার প্রতি বিরক্ত, এ আর না বললেও চলবে। নাফ চেয়ার থেকে উঠে দাঁড়াতেই মাথায় ঘুরলি দেওয়ার কারণে সে আবার বসে পড়ল। নাদিরা বেগম রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে এসে বলেন, কি হলো নওয়াব? নাফ মাথায় হাত দিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে পড়ল। তেমন কিছু না, জাস্ট মাথা ঘুরে গেছিল একটু। নিয়াজ ভীত মুখ নিয়ে নাফের কাঁধে হাত দিয়ে বলল, এখন ঠিক আছিস? নাফ হাসি দিয়ে বলল, আরে রিল্যাক্স ব্রো, আমি একদম ঠিক আছি। নাফ উঠে দাঁড়িয়ে পড়ল। যাক আম্মু, আমার কিছু হলে এখনো যে তুমি দৌড়ে আসো এটা দেখে ভালো লাগলো। নাফ বাড়ি থেকে বের হতে যাবে, নাদিরা বেগম বলেন, এখন কোথায় যাচ্ছিস তুই? নাফ মুচকি হেসে বলল, ওই যে অসভ্যতা করতে যাচ্ছি। নিহাজ নাফের সামনে গিয়ে বলল, এখন কোথাও যাওয়ার দরকার নেই তোর, মাথা ঘুরছিল তো একটু আগে। আরে ব্রো, ঠিক হয়ে গিয়েছে, সমস্যা নেই। নাফ আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। নাদিরা বেগমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই ছেলে কোনো কথাই শোনে না। নিহাজ গিয়ে নাদিরা বেগমের কাঁধে হাত দিয়ে পড়ল। এত চিন্তা করো না আম্মু, সব ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকেই শুধুমাত্র এই একটা কারণেই আমি তোর সব অসভ্যতা মেনে নিয়ে আসতেছি। তাথই নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। রিক্সা না পাওয়ার কারণে অনেকটা পথ হেঁটেই এসেছে, এর বেশি হাঁটা সম্ভব না। তাই সে রাস্তার পাশে সিএনজির জন্য দাঁড়ালো, তবে কিছু পাচ্ছে না সে, তাই মুখে বিরক্তির ছাপ। নাফ ড্রাইভ করতে করতে হঠাৎ লক্ষ্য করলো তাথই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। নাফের মুখে হাসি ফুটলো। সে তাথইয়ের সামনে গিয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে তাথইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তাথই চোখ রাঙিয়ে বলল, আপনার কি আর কোনো কাজ নেই? আপনি আমার সামনে এসে গাড়ি থামালেন কেন? আরে তাতা থই থই, তুমি একা একা রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তা আমি কি তোমার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারি নাকি? এই তাতা থই থই কি? হ্যাঁ, এই তাতা থই থই কি? হ্যাঁ, তা থই, একদম আমার নামের জায়গায় এসব ডাকবেন না। নাফ হাসি দিয়ে বলল, আচ্ছা কুল কুল, ওকে আর ডাকতেছি না। এখন বলো, এইখানে এমন একা দাঁড়িয়ে আছো কেন? সেটা আপনার জানার কোনো দরকার নেই। আরে এমন করতেছো কেন? কারণ এমন গায়ে পড়ে কথা বলতে আসা লোক আমার পছন্দ না। নাফ মুচকি হেসে বলল, গায়ে কই পড়লাম, যথেষ্ট দূরেই তো দাঁড়িয়ে আছি। দেখুন, মজা করবেন না। এমনি সিএনজি পাচ্ছি না, মেজাজ গরম হচ্ছে, তার ওপর এত কথা ভালো লাগছে না আমার। কোথায় যাবে, ভার্সিটিতে? হ্যাঁ। আচ্ছা চলো, আমি পৌঁছে দিচ্ছি। কোনো দরকার নেই। আরে চলো না। তাতেই কিছুক্ষণ চুপ থেকে নাফের সাথে যেতে রাজি হলো। নাফ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কোন ভার্সিটি? তাতেই নাম বলল। নাম শুনে নাফ বলল, আরে এ তো আমার ভার্সিটি। ফ্রেশার নাকি? হ্যাঁ, আপনি পড়াশোনা করেন? কেন, তুমি কি ভেবেছিলে? না, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো বেহাল্লাপনা করে বেড়ান। নাফ কিছুক্ষণ তাথইয়ের দিকে তাকিয়ে থেকে বলল,
এতদিন শুধু মা অপমান করত, এখন আরেকজন হাজির হয়েছে। নওয়াব ভার্সিটির সামনে গাড়ি থামালো। তাথই গাড়ি থেকে নেমে বলল, থ্যাংক ইউ। আমি সর্বদা আপনার সেবায় নিয়োজিত আছি, সো এসব না বললেও চলবে। তাথই মুখ ভেঙচি কেটে চলে গেল। তাথই চলে যেতেই নওয়াব গাড়ি চালিয়ে সিদ্দিক সাহেবের কবরের কাছে গেল। সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসে এক দৃষ্টিতে কতক্ষণ কবরের দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি খুব খারাপ, তাই না বাবা? এতটা খারাপ তো আমি হতাম না। কেন তুমি আমাকে রেখে চলে গেলে বাবা? আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ডই আমাকে রেখে চলে গেল। তাহলে আমি কি করে ভালো হব বলো? যে আমাকে বুঝতো, যে আমার ভুলগুলোকে সঠিক করার চেষ্টা করতো, সেই আমাকে ছেড়ে চলে গেল। কেন চলে গেলে বাবা? গোটা পৃথিবী আমার পাশে থাকলেও তোমাকে ছাড়া আমি অসহায়। আমি জানি আমি অনেক খারাপ, তবে হ্যাঁ, এখন কিন্তু আমি ভালো হয়ে যাব, আর আগের মতো অসভ্যতা করব না। তুমি আমার পাশে থেকো বাবা। নওয়াব বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিল। শরীর ভালো না থাকে সে আর কোথাও না গিয়ে সোজা বাড়ির দিকে গেল। বাড়িতে গিয়ে দেখলো নাদিরা বেগম রান্নাঘরে রান্না করছেন। নওয়াব সোজা তার রুমের দিকে চলে গেল। ভার্সিটির ক্লাস শেষে বেস্ট ফ্রেন্ড রুষার সাথে শপিং মলে গেল তাথই। বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে কারোর সাথে ধাক্কা লেগে তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে তার হাতটা কেউ ধরে ফেল। তাথই সামনে তাকিয়ে দেখলো একটা ছেলে তার হাত ধরে আছে। নিহাজ তাথইয়ের হাত ধরে তাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, এমন হালকা ধাক্কায় কেউ পড়ে যায়? দুর্বলতায় ভুগছেন নাকি? তাথই চোখ রাঙিয়ে বলল, কি বললেন আপনি? আমি দুর্বলতায় ভুগছি? আপনি নিজের শরীরটা দেখেছেন? আর ওটা হালকা ধাক্কা? মনে হলো একটা পাথরের সাথে ধাক্কা খেয়েছি। এটা শরীর না অন্য কিছু? তা কি আপনার মতো জীর্ণশীর্ণ দুর্বল রোগী হয়ে ঘুরবো নাকি? যত সব। নিহাজ তাথইকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে হনহন করে হেঁটে চলে গেল। তাথই চোখ রাঙিয়ে বলল, কি অভদ্র লোক রে বাবা, একবার সরিও বললো না। থাক, বাদ দে, চল, অনেক শপিং করা হয়েছে, এখন বাড়ি যাই। নূর, শপিং করার মুডটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ চল যাওয়া যাক, কালকে তো আবার আমাদের নবীন বরণের অনুষ্ঠান আছে। ডিসকাস্টিং, কাজের সময় এসব ঝামেলায় পড়া লাগে। যাক, সব স্টাফদের জন্য মাসিক উপহার কেনা শেষ, এগুলো এখন ওনাদের দিয়ে দিলেই হবে। নিহাজ গাড়ি চালিয়ে চৌধুরী ভিলায় গেল। নিহাজ বাড়িতে যেতেই নাদিরা বেগম বললেন, স্টাফদের জন্য মাসিক উপহার কিনেছিস? হ্যাঁ কিনেছি আম্মু। যাক, ভালো করেছিস। তোর বাবা সব সময় এসব মাসিক উপহার দিত সব স্টাফকে, এতে নাকি তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে। হ্যাঁ, বাবার ধারণা ঠিকই ছিল। নাফ কি বাড়িতে আছে? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি চলে এসেছে, রুমেই আছে। আজকে ওকে আর কিছু বলো না, সকালে কিন্তু একবার মাথা ঘুরেছে। ও উল্টাপাল্টা কাজ করা বাদ দিলেই তো পারে। এটাই তো সমস্যা, ও তো বাদ দেয় না। দিবেও না, ওর তো ওইসব করতেই ভালো লাগে। নাফ তার রুমে বসে টুংটাং গিটার বাজাচ্ছে। হঠাৎ তার মোবাইল একটা কল আসলো। নাফ মোবাইলটা হাতে নিয়ে দেখলো মায়েজ কল করেছে। নাফ কলটা রিসিভ করে বলল, বলো কি হয়েছে? কালকে ভার্সিটিতে নবীন বরণ, স্যাররা আমাদের উপর দায়িত্ব দিয়েছে সব কিছুর ব্যবস্থা করার। সকাল সকাল চলে আসিস। নাফ প্রথমে যাবে না বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ করে তার মনে পড়লো তাথই যে তাদের ভার্সিটির নতুন স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। নাফ কলটা কেটে দিল। তাথইয়ের সাথে দেখা হওয়ার কথা মনে হতেই নাফ হেসে দিল। নিহাজ নাফের রুমে এসে তাকে হাসতে দেখে বলল, কি রে, একা একা হাঁটছিস কেন? ওই যে আমার পার্মানেন্টের কথা মনে করে। নিহাজ নাওয়াফের পাশে এসে বসে পড়ল। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ তা তো আমি জানি, আম্মু তোমার রুমে গিয়েছে বলে কথা। ও আচ্ছা, খবর পেয়ে গেছিস তাহলে? নাফ হাসলো। নিহাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, না, তোর এইসব কাজে আমি অনেক বিরক্ত। আর যাই কর, মেয়েদের মন নিয়ে খেলাটা বাদ দে। ব্রো, আমি কারো মন নিয়েই খেলিনি, তারা স্বইচ্ছে এসেছে আবার চলেও গিয়েছে। সবই বুঝলাম, কিন্তু এসব ভালো না নওয়াব। ব্রো, আমি কিন্তু কারোর সাথে কিছু করিনি, জাস্ট একটু ফ্লার্ট করতাম, এই আর কি। তা আমি ভালো করেই জানি, তোকে সবাই যতটা অসভ্য ভাবে তুই অতটাও অসভ্য না। তবে যারার সাথে অমনটা করা একদমই ঠিক হয়নি। নাফ চল শক্ত করে বলো। ও যা করেছিল সেটাও ঠিক ছিল না। নিহাজ ভুরুকুচকে বলল, ও কি করছিলি? নাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দাও ব্রো,
আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, তবে এটা তো বল যে এইসব বাদ দিবি নাকি না? সব বাদ দিয়ে দিয়েছি ব্রো। বর্তমানে ওই একজনই আমার জীবনের একমাত্র অংশ, আর কেউ আসবে না। আর হ্যাঁ, চিন্তা করো না, ওকে আমি সত্যিই ভালোবাসি। আর ওর প্রতি ফ্লার্ট করা আসে না, ভালোবাসা আসে। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে আর কোনো মেয়ের দিকে তুই ফিরেও তাকাবি না। তাকাবো না তো, ইটস মাই প্রমিস। আচ্ছা, খেতে আয়, অনেক বেলা হয়েছে। কথাটা বলে নিহাজ নাওয়াফের রুম থেকে চলে গেল। আমার না প্রচুর ফুচকা খেতে মন চাচ্ছে। রুশুকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি। তাথয়ের কথা শুনে তাহিরা বেগম হাসি দিয়ে বলেন, আচ্ছা যা, তবে বেশি রাত করবি না কিন্তু। কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি চলে আসবো। তাথই রুষাকে কল করে বাড়ি থেকে বের হতে বলল। তারপর দুজন মিলে ফুচকা খেতে গেল। দুজনে বসে ফুচকা খাচ্ছে আর গল্প করছে। রুষা আশপাশে কাপলদের দেখে আফসোসের সুরে বলল, কবে যে এমন প্রেমিকের সাথে বসে ফুচকা খেতে পারবো? ধুর, কিছুই নাই এই পোড়া কপালে। তাথই হাসতে হাসতে বলল, তোর মতো শাকচুনির কপালে কিছুই থাকবে না। হ্যাঁ, সাতচুন্নির বেস্ট ফ্রেন্ড বলে তোর কপালেও কেউ নেই। আমার লাগবেও না। তবে শপিং মলের ছেলেটা কিন্তু সেই হ্যান্ডসাম ছিল রে। তাথই পুরু কুচকে বলল, এত যখন হ্যান্ডসাম লাগছে তা গিয়ে প্রেম কর। আমি আমার জন্য না, তোর জন্য বললাম, তোর সাথে কিন্তু বেশ মানাবে। তাথই চোখ রাঙিয়ে বলল, উল্টাপাল্টা কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ কর আর বাড়ি চল। ফুচকা খাওয়া শেষ হলে তাথই বিল দিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। রুষা পানি খেয়ে তাথইয়ের কাছে যেতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। রুষা পড়ে যেতে গেলে মাইজ তাকে ধরে ফেলো। মাইজ রুষাকে দাঁড় করিয়ে বলল, আই এম সরি, আসলে আমি মোবাইলে কথা বলতেছিলাম তো, তাই আপনাদের খেয়াল করতে পারিনি। রুষা কিছুক্ষণ মাইজকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আচ্ছা সমস্যা নেই, দোষটা স্বীকার করেছেন, এটাই বড় কথা। রুষা কথাটা বলে তাথইয়ের কাছে চলে গেল। মাইজ কিছুক্ষণ রুষার দিকে তাকিয়ে থেকে গাড়িতে উঠে চলে গেল। রুষা কাছে যেতেই তাথই বলল, কিরে, ছেলেটাকে ভালো লেগে গেল নাকি? রুষা ভুরু কুচকে বলল, তুই কি দেখছিস নাকি সবটা? হ্যাঁ দেখলাম তো, ফিল্মের স্টাইলে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। দেন কিছুক্ষণ তুই ওনার দিকে তাকিয়ে রইলি, দুজনে কিছু কথাও বলেছিলি। অবশ্য তা শুনিনি আমি। বাহ, সবই তো দেখেছিস, তবে ছেলেটাকে আসলেই ভালো লেগেছে। তাথই হাসি দিয়ে বলল। সকালবেলা মোবাইলে কল আসার কারণে নাওফের ঘুম ভাঙলো। নাওফ ঘুমু ঘুমু চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখলো মায়ের কল করেছে। নাওফ কলটা রিসিভ করে বলল, কিরে কই তুই? 9টা বেজে গেছে আর তোর আসার নাম নেই। ভার্সিটির নবীন বরণের কথা মনে পড়তেই নাওফ শোয়া থেকে উঠে বসে বলল, আচ্ছা আমি আসতেছি, আমার খেয়াল ছিল না। আচ্ছা তাড়াতাড়ি আই। নাওফ ফ্রেশ হয়ে একটা কালো পাঞ্জাবি পরে নিচে নামলো। নিধি নাওফের সামনে এসে বলল, ভাইয়া তুই কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। ডাইনিং টেবিলে নাস্তা রেডি করতে করতে নাদিরা বেগম বলেন, হ্যাঁ, এই সৌন্দর্যেরই তো অপব্যবহার করে। নাব কিছু বলল না, শুধু মৃদু হাসলো। নিয়াজ অফিসের জন্য রেডি হয়ে নিচে নামতে নামতে বলল, মা, ও আমাকে বলেছে এখন থেকে ঠিক হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখো। নাদিরা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলেন, তা নওয়াব, তুমি এখন কোন রাজকাজগুলো করতে যাচ্ছ? ভার্সিটিতে নবীনবরণ স্যাররা সব কিছুর দায়িত্ব আমাদের সিনিয়রদের দিয়েছেন। তবে আমার এমনি লেট হয়ে গিয়েছে, তাই এখন কথা না বাড়িয়ে গেলাম। সকালে নাস্তা না করে কোথাও যাওয়া যাবে না। আম্মু লেট হয়ে গিয়েছে আমার। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। নাব বাধ্য হয়ে সবার সাথে নাস্তা করতে বসলো। সে তাড়াতাড়ি নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে গেল। নাদিরা বেগম নিঃশ্বাস ফেলে বলেন, এখন আবার কি অকাজ করতে যাচ্ছে কে জানে। মা দেখো না কিছুদিন কি করে, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। নিহাজ, তোর মনে হয় ও ঠিক হবে? নিধি পাশ থেকে বলল, ঠিক হতে পারে আম্মু, ছোট ভাই অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, এই 2 দিন ধরে আমি লক্ষ্য করছি। নাদিরা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভালো হলেই ভালো। নওয়াক, তুই কোনো কাজ না করে এদিক ওদিক কি দেখছিস? আমার তাতা থইথইকে খুঁজতেছি। রাত ভুরকুচকে বলল। মানে? নাফ হাসি দিয়ে বলল, আরে তোদের ভাবিকে খুঁজতেছি। এই ভার্সিটির নিউ স্টুডেন্ট বলে কথা, নবীন বরণে তো আসবেই। মায়ের হাসি দিয়ে বলল,
কত ভাবেছি দেখলাম এই জীবনে। নাফ মায়াজের কাঁধে হাত রেখে বলল। কিন্তু এটা পার্মানেন্ট। বাহ, আমার মেয়েকে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। তাহিরা বেগমের কথায় মৃদু হেসে তাথই বলল। তোমার মেয়ে বলে কথা। তাহিরা বেগম আর তাথই একসাথে হেসে দিল। আচ্ছা আম্মু, এখন যাই, রুষা আমার জন্য অপেক্ষা করতেছে। সাবধানে যাস। ভার্সিটির মেন গেটের দিকে চোখ যেতে নাফ দেখতে পেল তাথইকে। লাল কালো শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। নাফের চোখ সেখানে আটকে গিয়েছে, চোখ সরানোর সাধ্য তার নেই। রাত নাফকে ধাক্কা দিয়ে বলল। কিরে, কোথায় হারিয়ে গেলি? নাফের ধ্যান ভাঙতেই সে বলল। আরে আমার তাতা থই থই এসে গেছে। নাফ এক প্রকার তাথইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নাফকে হঠাৎ দেখতে পেয়ে তাথই বেশ চমকে গেল। মায়াজ আর রাহাতও নাফের পাশে গিয়ে দাঁড়ালো। মায়াজ লক্ষ্য করলো কালকে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিল সে দাঁড়িয়ে আছে। মায়াজ ভুরু কুচকে নাফকে বলল। ভাবি কোনজন নায়াফ? নাফ হাসি দিয়ে বলল। লাল কালো শাড়ি পরে তোমায় অনেক সুন্দর লাগছে তাতা থই থই। মায়াজ বুঝতে পারলো তাথইকে। সে শান্তির নিঃশ্বাস ছাড়লো। মায়াজকে দেখে রুষাও বেশ অবাক হয়েছে, তবে তার মাথায় বর্তমানে ঘুরছে তাথইয়ের সামনে দাঁড়ানো ছেলেটাকে। তাথই চোখ রাঙিয়ে বলল। আপনাকে আমি নিষেধ করেছিলাম। সরি, আসলে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। তাথই কিছু না বলে নাওফের সামনে থেকে চলে গেল। নাওফও তার পিছু নিল। রুষা যেতে গেলে মায়াজ তার সামনে গিয়ে দাঁড়ালো। রাতকে ইশারা করে সেখান থেকে যেতে বলল। রাত হাসি দিয়ে চলে গেল। রুষা ভুরু উঁচিয়ে পড়ল। কি হলো? আপনি আমার সামনে এসে দাঁড়ালেন কেন? নীল শাড়িতে কিন্তু আপনাকে বেশ মানিয়েছে। রুষা কিছুটা ভাব নিয়ে পড়ল। আমি সেটা জানি। মায়াজ মুচকি হেসে পড়ল। সবসময় কি এমন ভাব নিয়ে থাকতে ভালো লাগে? হ্যাঁ, প্রচুর ভালো লাগে। রুষা চুল নাড়িয়ে মায়াজের সামনে থেকে চলে গেল। রুষার এই ভাবাবলী স্বভাব দেখে মায়াজ হেসে দিল। এত মেয়ের মধ্যে এই পাগলিকেই ভালো লাগলো। তাথই পিছু পিছু হাঁটতে হাঁটতে নাফ পড়ল। আমাদের কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। তাথই হঠাৎ দাঁড়িয়ে গেল, পিছন ফিরে বলল। আপনি আবার পিছু পিছু আসছেন কেন? তোমার পিছু পিছু না এসে কার পিছু পিছু যাব? তাথই আশপাশ চোখ বুলিয়ে পড়ল। রুষা কই? নাফ কিছু বলার আগেই রুষা এসে হাজির হলো। রুষাকে দেখে তাথই বলল। তুই কোথায় ছিলি? এই তো এখানেই ছিলাম। আচ্ছা চল। তাথই রুষাকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের দিকে যেতে গেল। নাফ পিছন থেকে বলল। মনের টান থাকলেই কিন্তু এমন ম্যাচিং হয় তাতা থই থই। তাথই পিছনে ঘুরে নাফের দিকে চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল, যা দেখে নাফ হেসে দিল। তাথই আর রুষা দুজনে গিয়ে মঞ্চের সামনে রাখা চেয়ারে বসলো। একটা মেয়ে এসে তাদের হাতে ফুল দিয়ে গেল। রুষা ভুরু কুচকে বলল। ছেলেটা কে রে? আরে এটাই ওই ছেলে যার জন্য ভার্সিটির প্রথম দিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা উনি এমন তোর পিছনে ঘুরছে কেন? জানি না আমি। পছন্দ করে নাকি? হুম। জানি না আমি বললাম তো। রুষা আর কিছু বলল না, কারণ সে জানে তাথইকে আর জিজ্ঞেস করেও লাভ নেই। এই প্রশ্নের উত্তর তাথই দিবেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হচ্ছে। তাথইয়ের এক পাশে রুষা বসেছে, অপর পাশের চেয়ারটা খালি থাকায় নাফ গিয়ে সেখানে বসে পড়ল। তাথই নাফকে দেখে বলল। আপনি এখানে কেন এসেছেন? মানে আপনি এত বিরক্ত করছেন কেন আমাকে? আমার ভালোবাসা তোমার কাছে বিরক্ত লাগছে তাতা থই থই? তাথই দাঁতে দাঁত চেপে পড়ল। এই নামে ডাকা বন্ধ করবেন? এমন করো কেন? একটু ডাকলে কি হয়, সুন্দরী তো শোনা যায়। আপনার কাছে সুন্দর লাগে, কিন্তু আমার কাছে বিরক্ত লাগে। সে তো তোমার আমাকে বিরক্ত লাগে, আর আমার ডাকার নাম বিরক্ত লাগবে এটা তো জানা কথাই। তাহলে ডাকবেন না। সে তুমি হাজার বারণ করেও লাভ নেই, আমি তোমাকে এটা বলেই ডাকবো। তাথই আর কথা না বাড়িয়ে চুপ করে বসে রইল। নাফ মুচকি হেসে বলল। আচ্ছা যাও, আপাতত মুক্তি দিলাম, একটু পরে আবার বিরক্ত করতে হাজির হব নে। নাফ তাথইয়ের পাশে থেকে উঠে চলে গেল। সবার থেকে কিছুটা দূরে একটা নিরিবিলি পরিবেশে গিয়ে দাঁড়িয়ে মাথা চেপে ধরল। উফ, মাথায় আবার এই অসহ্য ব্যথা শুরু হয়েছে, কেন যে এমন হয় কে জানে। নেহাজ নিধিকে নিয়ে কলেজ থেকে বাড়িতে আসতেই নাদিরা বেগম বলেন। নিহাজ, নাওয়াফের সাথে তোর কথা হয়েছে? না আম্মু, আমি তো অফিসের কাজ শেষ করে নিধিকে কলেজ থেকে নিয়ে আসলাম, ওকে কল করার সময় পাইনি। আচ্ছা, একটু কল করে দেখতো ও ঠিক আছে কিনা। নিধি পাশ থেকে বলল। আম্মু,
তুমি নিজে কল করে নিলেই তো হয়। নাদিরা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলেন। না নিহাজ তুই কল কর। নিহাজ নাহাবকে কল করলো। মোবাইলে কল আসতেই নাপ নিজেকে কিছুটা স্বাভাবিক করে পকেট থেকে মোবাইলটা বের করলো। দেখলো নিহাজ কল করেছে। নাপ কলটা রিসিভ করলো। না তুই ঠিক আছিস? নাপ ভুরু কুচকে বলল। হঠাৎ এই প্রশ্ন কেন ব্রো? আম্মু জানতে চাইলো। নাফের মুখে মৃদু হাসি ফুটলো। আম্মু আমার কথা জানতে চেয়েছে? হ্যাঁ এখন বল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিকই আছি, জাস্ট একটু মাথা ব্যথা করতেছে। নিহাজ উদ্বিগ্ন হয়ে বলল। কি বেশি ব্যথা নাকি? আরে না ব্রো, ঠিক আছি আমি, চিল। আরে শিওর নব? ইয়া ব্রো। আচ্ছা ব্রো, পরে কথা বলবো নে, আমার কিছু কাজ আছে। আচ্ছা। নিহাজ কলটা কেটে দিল। নাদিরা বেগম গিয়ে নিহাজের পাশে দাঁড়িয়ে বলল। কি হয়েছে ওর? ওই মাথা ব্যথা করতেছে। কি ঠিক আছে ও? বললো তো ঠিকই আছে। আমার এই চিন্তা আর শেষ হবে না। নাফ খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক আছে কিনা দেখে ফিরতে গিয়ে যারা মুখোমুখি হলো। নাফকে দেখে যারা দাঁতে দাঁত চেপে বলল। এতদিন ধরে তোমাকেই খুঁজছিলাম। নাফ ভুরু কুচকে বলল। তুমিও এসেছো তাহলে? অবশ্যই, ফ্রেশারদের আমরাই বরণ করে নিব, তাই না? হ্যাঁ তাই তো, ভালো করেছো এসেছো। আমার কাজ আছে, আমি গেলাম। নাফ চলে যেতে গেলে যারা বলল। নওয়াজ চৌধুরী দেখছি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। নাফ যেতে গিয়েও থেমে গেল। যারা সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মোটেও না, নওয়াব চৌধুরী পালিয়ে যেতে শিখেনি। হ্যাঁ তাই তো, নওয়াজ তো পালিয়ে যেতে শিখেনি। সে যদি পালিয়ে যায় একের পর এক মেয়ের জীবনকে নষ্ট করবে। তারপর বিয়ের আসর থেকে একটা মেয়েকে তুলে নিয়ে যাবে। নাফ মুচকি হেসে বলল। তাও ভালো, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে এক রুমে রাত তো কাটায়নি যা তুমি দিহানের সাথে কাটিয়েছো। নাফের কথা শুনে যারা চমকে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল। মা মা মানে কি বলছো তুমি এসব? নাফ হাসি দিয়ে বলল। সবটা জানি আমি যারা, আমার মুখ খুলিও না। সবাই না হয় আমাকেই খারাপ জানুক, তুমি বরং সবার কাছে পবিত্রই থাকো। নাফ কথাগুলো বলে যারা সামনে থেকে চলে গেল। যারা ঢোকলে বলল। ও সবটা কিভাবে জানলো? হাই, তুমি তাথই তাই না? একটা মেয়ে তাথই আর রুষার সামনে এসে দাঁড়িয়ে তাথইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। তাথই অবাক হয়ে বলল। হ্যাঁ আমি অথই, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আনহা, আমি তোমার সিনিয়র। ও আচ্ছা, আমাকে কি কিছু বলবেন? হ্যাঁ বলতেই তো আসলাম। জি বলুন। আমি দেখলাম নাফওয়ান তোমার আশেপাশে ঘুরঘুর করছিল। দেখো, ওর থেকে যতটা সম্ভব দূরে থেকো। ও কিন্তু কোনো মেয়েকে ভালোবাসে না। ও পারে শুধু একটা মেয়ের মন নিয়ে খেলা করতে, মন নিয়ে খেলা করে মেয়েটার জীবন শেষ করে দিতে। আন্না তাথইকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তাথই কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি আগেই বুঝেছিলাম ওই লোক ভালো না, আর এমন মেয়েদের বিরক্ত করা ছেলে ভালোই বা হয় কি করে? রুষা ভুরকুচকে বলল। আমার মনে হয় দূরে থাকাই ভালো হবে উনার থেকে। সিনিয়র আপু হয়তো তোর ভালোর জন্যই বলেছে। তাথই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। খাওয়া দাওয়া শেষ হলে তাথই আর রুষা চলে যেতে গেলে নাফ তাদের সামনে এসে হাজির হলো। তাতা থই থই, তুমি আমাকে না বলে চলে যাচ্ছ? তাথই চোখ রাঙিয়ে বলল। আপনাকে বলে যেতে হবে কিসের জন্য? বারে, আমাকে না বলেই চলে যাবে, এটা কেমন কথা? রুষা পাশ থেকে বলল। দেখুন, আপনি আমার বান্ধবী থেকে দূরে থাকুন। আরে হবু শালিকা, কাবাব মেয়ে, হাড্ডি হয়েও না। তাথই রাগান্বিত হয়ে বলল। ও ঠিকই বলেছে, আপনি আমার থেকে দূরে থাকুন। আপনার মতো অসভ্য অভদ্র চরিত্রহীন লোক, যিনি মেয়েদের মন নিয়ে খেলা করেন, এমন লোককে আমি আমার ত্রিসীমানায়ও দেখতে চাই না। তাথই নাফকে কিছু বলার সুযোগ না দিয়ে রুষাকে নিয়ে সেখান থেকে চলে গেল। নাফ কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আজ তোমার কাছেও আমি খারাপ হয়ে গেলাম। তবে যাই হোক, তুমি তো আমারই হবে, আর আমি হব একদম তোমার মনের মতন, যাকে তুমি তোমার হৃদয়ের সাথে গেঁথে রাখবে। তাথই বাড়িতে এসে তার রুমে বসে বিড়বিড় করছে। তাহিরা বেগম এসে বলেন। এত তাড়াতাড়ি শাড়িটা খুলে ফেললি কেন? আরো কিছুক্ষণ পরে থাকতি, ভালো লাগছিল তো। আমার এখন শাড়ি পরে বসে থাকার মুড নেই। কেন, কি হলো আবার? তুমি সেদিন যেই ছেলের প্রশংসা করলে,
সে তো চরিত্রহীন। মানে? তাথই তাহেরা বেগমকে আনহার বলা সব কথা বললেন। তাহেরা বেগম এসে তাথইয়ের পাশে বসে বললেন, কারো কথা শুনে কখনো কাউকে খারাপ ভাবা ঠিক নয়। তবে উনি তো আর মিথ্যা বলবেন না। সত্যি না হয় বলুক, তবে তুমি একজনের কথা শুনে এইভাবে বলতে পারো না। তাথই, দুই পক্ষের কথাই শোনা উচিত। তাথই আর কিছু না বলে চুপ করে রইল। মাথা ব্যথা ঠিক হয়েছে তোর নব? রাতের খাবার খেতে নিহাজের প্রশ্ন শুনে নাফ বলল, সে তো তখনই ঠিক হয়ে গিয়েছে ব্রো। মাথা ব্যথা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কোনো দরকার নেই। নাদিরা বেগমের কথাই নাফ বলল। মাথা ব্যথা থাকলে কি হয়েছে? এটা তো সিম্পল বিষয়। নাদিরা বেগম কিছু বলতে গেলে নিহাজ ইশরায় চুপ করতে বলল। নব, আমু যা বললো তা শুনবি। ওকে ব্রো। তাথই বিছানায় শুয়ে শুয়ে একবার আনহার বলা কথাগুলো আর একবার তাহেরা বেগমের বলা কথাগুলো ভাবছে। তার কিছুতেই ঘুম আসছে না। তাথই শোয়া থেকে উঠে বসে, কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে চাঁদ দেখলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আমি আসলেই সব কিছুতে একটু বেশি রিয়েক্ট করে ফেলি। নাফ বিছানায় শুয়ে শুয়ে তাথইয়ের বলা কথাগুলো ভাবছে। সবাই কত কি বলে, কত কথা শুনলাম মানুষের, তবে আম্মুর পরে আরেকজনের কথা এত খারাপ লাগা কাজ করলো। কিছু তো আছে মেয়েটার মধ্যে। ওর প্রতি আমার শুধু ভালোবাসাই আসে, এক ফোঁটা রাগ আসে না। তাথইয়ের কথা ভাবতে ভাবতে মৃদু হেসে চোখ বন্ধ করলো নাফ। সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে নাফ। নেক্সট অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে নাফের পাশে গিয়ে বসে পড়ল। কিরে, সব ঠিক আছে? নাফ ভুরু কুচকে পড়ল। কি আবার ঠিক থাকবে ব্রো? মানে তোর আর মাথা ব্যথা হয়নি তো? না, ঠিক আছে। তবে আমি একটা জিনিস বুঝি না, আমার মাথা ব্যথা হলে তোমরা এত চিন্তিত হয়ে যাও কেন? নিহাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, আরে এমনি। আচ্ছা বাদ দে, টিভি দেখ তুই। নিহাজ রান্নাঘরে গিয়ে নাদিরা বেগমকে বলল, আম্মু, খাবারের সাথে ওর মেডিসিনগুলো দিচ্ছ তো? হ্যাঁ। নিধি নিচে নেমে পড়ল। বড় ভাইয়া, আমি রেডি, চলো। নাদিরা বেগম চোখ রাঙিয়ে বললেন, চলো মানে? নাস্তা না করে কোথাও যাবে না? নিধি ডাইনিং টেবিলে বসে বলল, নাস্তা না খেয়ে বাড়ি থেকে বের হওয়ার সাহস আছে নাকি আমাদের? নিহাজ মৃদু হেসে বলল, নব, তুইও আয়, একসাথে নাস্তা কর। নাভকেও ওদের সাথে নাস্তা করতে বসলো। সবাই একসাথে নাস্তা করে নিল। নিহাজ আর নিধি বাড়ি থেকে বের হয়ে গেল। নাভ তার রুমে যেতে যাবে, অমন সময় নাদিরা বেগম বললেন, নওয়াব, একটা জিনিস মনে রাখবে, যে বেশি ভালোবাসে সেই শাসন করে, তাই ভুল বোঝা বন্ধ করো। নাভ কিছু সময় নাদিরা বেগমের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে তার রুমের দিকে চলে গেল। আলিফ সাহেব বসে বসে খবরের কাগজ পড়ছেন। তাথই এসে ওনার পাশে বসে বলল, বাবা, আমি কি সবকিছুতে একটু বেশি বুঝি? তাথের এহেন কথাই আলিফ সাহেব বেশ অবাক হলেন। কিছুক্ষণ তাথইয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, কোন কথার প্রেক্ষিতে তুই এই প্রশ্নটা করছিস মা? তুমি উত্তরটা দাও না বাবা। কালকে রাতে অনেক ভেবে আমার মনে হয়েছে আমি আসলেই সবকিছুতে একটু বেশি বুঝি। কথাগুলো বলে তাথই মুখ গোমরা করে বসে রইল। আলিফ সাহেব উচ্চ স্বরে হেসে দিলেন। তাথই ভুরু কুচকে আলিফ সাহেবের দিকে তাকিয়ে আছে। আলিফ সাহেব হাসি থামিয়ে বললেন, দেখ মা, সব মানুষ তো আর এক হয় না, এক একজন এক এক রকম। আর তাই হয়তো তোর মাঝে একটু বেশি বোঝার স্বভাব আছে। তবে বেশি বোঝা ভালো, কিন্তু অতিরিক্ত বেশি বোঝা ভালো না। মানে যা ভুল তা ভুলই, তাকে কখনো সঠিক দেখানোর চেষ্টা করবে না। আলিফ সাহেবের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল সে। তার মুখে হাসি ফুটল। বাবা, তুমি আসলে অনেক সুন্দর করে সবকিছু বোঝাতে পারো। বিছানার পাশের টেবিলে থাকা ফুলদানিটার সামনে থাকা ড্রেসিং টেবিলের গ্লাসে ছুঁড়ে মারল যারা। তাকে দেখতে হিংস্র পশুর মতো লাগছে। দাঁতে দাঁত চেপে পড়ল। এত কষ্ট করে সবটা সাজালাম, তাও নাও সব সত্যিটা জেনে গেল। গ্লাস ভাঙার শব্দে রিনা বেগম এবং বাসার সাহেব দৌড়ে আসলেন যারার রুমে। রুমের অবস্থা দেখে দুজনেই চমকে গেলেন। ওনারা দেখলেন যারা বিছানায় বসে আছে, তবে তার কোনো ক্ষতি হয়নি। যা দেখে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। রিনা বেগম গিয়ে যারার পাশে বসে বললেন, কি হয়েছে মা? যারা নিজেকে সামলে বলল, কিছু না মা, আমি ঠিক আছি, তোমরা যাও,
আমি একটু একা থাকতে চাই। বাসার সাহেব আর রিনা বেগম বেশি কথা না বাড়িয়ে জারার রুম থেকে চলে গেলেন, কারণ ওনারা জানেন জারার রাগ কতটা ভয়ঙ্কর। নিজের রুমের বেলকনির দোলনায় বসে বই পড়ছে তাথই। হঠাৎ করে তার নার্ভের কথাগুলো মনে পড়ে গেল। নার্ভের কথা মনে পড়তেই নিজের অজান্তেই তার মুখে হাসি ফুটল। কিছুক্ষণ পরে সে চিন্তায় মগ্ন হলো এই হাসির কারণ কি তা ভেবে। তবে এই হাসির কারণ তার কাছে অজানা। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। সে চিন্তার জগৎ থেকে বের হলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলো রুষা কল করেছে। সে কলটা রিসিভ করতেই রুষা বলল, কি করেছিস তুই? এই তো গল্পের বই পড়ছিলাম। কিসের গল্প? প্রেমের না বিরহের? ভূতের। তাথইয়ের কথা শুনে রুষা চমকে গিয়ে বলল, তোর কি ভয় লাগে না এসব পড়তে? রাতে লাগে কিন্তু দিনে না। রুষা হাসি দিয়ে বলল, অনেক সাহসী তুমি। আচ্ছা চলো না, দুজনে মিলে কোথাও গিয়ে ঘুরে আসি। আমার ভালো লাগতেছে না। কোথায় যাবি? যেদিকে দু চোখ যাবে। কথার ধরন দেখি কবি সাহিত্যিকদের মতো হয়ে গেছে। আচ্ছা বের হ, আমিও বের হচ্ছি। তাথই মোবাইলটা রেখে রেডি হলো। রান্নাঘরে গিয়ে তাহেরা বেগমকে বাইরে যাওয়ার কথা বলতেই উনি বললেন, এই দুপুরবেলা কেউ বাইরে যায় নাকি? রুষাকে আসতে বল। দুজনেই দুপুরের খাবার খেয়ে যেখানে খুশি যা, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আম্মু। তাথইকে কিছু বলার সুযোগ না দিয়ে তাহেরা বেগম বলেন, আমি কোনো কথা শুনতে চাই না। যা বললাম তাই কর। মেয়েটা হোস্টেলে থাকে, কি খায় না খায় ওকে বাসায় আসতে বল। তাথই আর কিছু না বলে রুষাকে কল করে বাসায় আসতে বলল। কিছুক্ষণ পর রুষা তাথইদের বাসায় আসলো। দুপুরে খাবার খেতে খেতে রুষা বলল, আন্টি, আপনার রান্না খেলে না সব সময় আমার মায়ের কথা মনে পড়ে যায়। রুষার চোখ ছলছল করে উঠল। তাহেরা বেগম গিয়ে রুষাকে জড়িয়ে ধরে বলেন, আমি তো তোর মায়েরই মতো। কতবার তোকে বললাম আমাদের বাড়িতে এসে থাকতে, কিন্তু তা না, তুই তো থাকবি হোস্টেলে। না আন্টি, এই নিয়ে বাবা আবার ঝামেলা করতে পারে। উনি ওনার বাড়িতেও আমাকে রাখবেন না, আবার কারো বাড়িতে আমি থাকলে সেটাও পছন্দ হবে না। তাই আমার হোস্টেলে থাকাই ভালো। তাহেরা বেগম আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলেন। কলেজে পড়াশোনা করিস নাকি শুধু আড্ডা দিস? নিহাজের কথা শুনে নিধি পড়ল, উফ ভাইয়া, ওটা শুধু আজকে। নাদিরা বেগম পাশ থেকে বললেন, কি হয়েছে নিহাজ? নিধি আবার কি করলো? নিহাজ নিধির দিকে তাকিয়ে পড়ল, আজকে কলেজ থেকে আনতে গিয়ে শুনি সে নাকি বিরতির সময় কলেজ থেকে বের হয়ে চলে গেছে। পরে তাকে আমি খুঁজে পাই রেস্টুরেন্ট, বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছেন। নাদিরা বেগম চোখ রাঙিয়ে বললেন, আমার 3 ছেলে মেয়েদের মধ্যে তুই ছাড়া একটাও জাতের হয়নি। কথাগুলো বলে নাদিরা বেগম ওনার রুমে চলে গেলেন। নিধি মুখ গোমরা করে পড়ল, বড় ভাইয়া, তুই আম্মুর সামনে না বললেও পারতি। আমু যে এতটা রিয়্যাক্ট করবে আমি বুঝতে পারিনি। আগে শুধু ছোট ভাইকে বলতো, এখন আমাকেও বলা শুরু করেছে। নিধি উঠে চলে যেতে গেলে নাফ এসে তার সামনে দাঁড়িয়ে পড়ল। আম্মু রাগের মাথায় এসব বলে এগুলো নিয়ে মন খারাপ করিস না। ছোট ভাইয়া, তুই কি করে জানলি? আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, তাই শুনতে পেয়েছি। আর তোরে এই একটা কথা বলেছে, আমাকে তো কত কি বলে। নিধি মন খারাপ করে বলল, একদিনই এমন করেছি? নিজ গিয়ে নাফ আর নিধির পাশে দাঁড়িয়ে পড়ল, দেখ নিধি, মন খারাপ করিস না, আমু তো এমন কত কি বলে থাকে। আচ্ছা চল, আমরা 3 ভাই বোন বাহিরে গিয়ে ঘুরে আসি। নিধির নিঃশ্বাস ফেলে বলল, না ভাইয়া, আমাদের নিয়ে তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের সংস্পর্শে থাকলে তুমি আমাদের মতো হয়ে যাবে। নাফ কিছুটা ধমকে সুরে বলল, নিধি, তুই এসব কি বলতেছিস ব্রোকে? আম্মুর রাগ তুই ব্রোর উপর দেখাবি কেন? নিধি আর কিছু না বলে চুপ করে রইল। নিহাজ গিয়ে নিধির গালে হাত দিয়ে পড়ল, রাগ করিস না বোন, চল বাইরে গিয়ে ঘুরে আসি, ভালো লাগবে। নাফ নিহাজের সাথে তাল মিলিয়ে পড়ল, হ্যাঁ চল, অনেক দিন হয়ে গেল আমরা 3 জন কোথাও একসাথে যাই না। নিধিও যেতে রাজি হয়ে গেল। 3 ভাই বোন একসাথে ঘুরতে বের হলো। তাথই আর রুষা বই মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুজনে বিভিন্ন বই দেখছে আর কিছু সংখ্যক বই কিনছে। রুশো অনেক বই কেনা হয়েছে। এখন চল খাবারের স্টলের দিকে যাই। আচ্ছা চল।
তিন ভাই বোন বইমেলায় গেল। নিহাজ আর নিধি বই দেখতে ব্যস্ত। নাফ খাবারের স্টলের দিকে খাবার কিনতে গিয়ে তাথইকে দেখতে পেল। সে তাথইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তাথই নাফকে দেখে বেশ চমকে গেল। আপনি এখানে? নাফ হাসি দিয়ে বলল। আমাদের না একটা কানেকশন আছে, তুমি যেখানে আমি সেখানে। তাথই ভুরু কুচকে বলল। হ্যাঁ, সব জায়গায় আমাকে বিরক্ত করতে হাজির হয়ে যান। আরে বিরক্তি থেকেই ভালোবাসার শুরু, চিন্তা নাই, আমি অপেক্ষা করব। আপনার স্বপ্নে। সে স্বপ্নে বাস্তবে যাই হোক, ভালোবাসা শুরু হলেই চলবে। তাথই আর কিছু না বলে রুষাকে বলল। এই রুশো, চল তো। এই লোকের আশেপাশে থাকলে আমার মাথা হ্যাং হয়ে যায়। রুষা কিছু বলার আগেই নাফ বলল। আরে বললেই হয়, আমার আশেপাশে থাকলে তুমি আমাকে ভালোবেসে ফেলবে, তাই আশেপাশে থাকতে চাও না, শুধু দূরে সরে যাও। তাথই নাফের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে বলল। এইসব যুক্তিহীন কথা না বললেও চলে। আচ্ছা, এরপর থেকে আরো বেশি করে বলবো নে। তাথই নাফের সামনে থেকে হনহন করে হেঁটে চলে গেল। রুষাও তার পিছু পিছু দৌড় দিল, যা দেখে নাফ হেসে দিল। নেহাজ নিধিকে নিয়ে খাবারের স্টলের দিকে যাচ্ছে। তাথই আর রুষা মেন গেটের দিকে যাচ্ছে। হঠাৎ করে তাথই নেহাজের সাথে ধাক্কা খেলো। তাথই পড়ে যেতে গেলে নেহাজ তার হাত টেনে ধরে দাঁড় করিয়ে কিছুক্ষণ তাথইয়ের দিকে তাকিয়ে থেকে বলল। আপনার কি এমন ধাক্কা খাওয়ার স্বভাব নাকি সব সময়? তাথই চোখ রাঙিয়ে বলল। আপনি এসে আমাকে ধাক্কা দিয়েছেন। আর আপনি আবার পড়ে যেতেছিলেন। অবশ্য পড়ে যাওয়ার কথাই, এমন জীর্ণ শীর্ণ প্রাণীর শরীরে জড়িই বা আসবে কোথা থেকে? দেখুন, এমনি মেজাজ গরম আছে, এখন এসব অহেতুক কথা বলে মেজাজ আরও গরম করাবেন না। দোষটা আপনারই, মানে আপনার শরীরের। জলহস্তি কোথাকার। তাথই নেহাজকে কিছু বলার সুযোগ না দিয়ে রুষার হাত ধরে হনহন করে হেঁটে চলে গেল। ওরা চলে যেতেই নিধি খিলখিল করে হেসে দিল। নেহাজ ভুরু কুচকে নিধির দিকে তাকিয়ে আছে। নিধি হাসি থামিয়ে। ভাইয়া, সুন্দর উপাধি পেলে কিন্তু। বেশি কথা না বলে নওয়াফের কাছে চলো। নিহাজ হাঁটা শুরু করলো। নিধি তার পিছু পিছু মিটমিট করে হাসতে হাসতে গেল। নিহাজ আর নিধি নাফের কাছে গিয়ে দাঁড়ালো। নাফের খাবার কেনা হয়ে গিয়েছে। নাফ ওদের দেখে বলল। তোরা চলে এসেছিস, আমার কেনা শেষ, চল এবার বই কিনে বাড়ি যাই। নিধির বই কেনা হয়ে গিয়েছে। নিহাজের কথা শুনে নিধির দিকে তাকাতেই নাফ দেখলো নিধি মিটমিট করে হাসছে। নাফ ভুর উঁচিয়ে বলল। কিরে, তুই এভাবে হাসছিস কেন? নিধি কিছু বলতে যাবে তার আগে নিহাজ বলল। নিধি, এখন চুপচাপ বাড়ি চল, এইসব নিয়ে আর কোনো কথা শোনাতে। নিধি মুখ ভেঙচি কেটে বলল। আরে ছোট ভাইয়া, একটা মেয়ে না বড় ভাইয়াকে জলহস্তি বলেছে। ওই কথা শোনার পর থেকে আমার হাসি থামছেই না। নাফ কিছুক্ষণ হাসি চাপিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। সে উচ্চস্বরে হেসে দিল। নিহাজ কিছু না বলে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। নাফ কিছুক্ষণ পরে হাসি থামিয়ে বলল। সরি ব্রো, অনেক চেষ্টা করলাম না হাসার, কিন্তু পারলাম না। নিহাজ দাঁতে দাঁত চেপে পড়ল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোদের নিয়ে বই মেলাতে আসা। নিহাজ এই কথা বলে গাড়ির কাছে চলে গেল। নাফ আর নিধি হাসতে হাসতে গাড়িতে উঠে বসলো। নিহাজ গাড়ি ড্রাইভ করা শুরু করলো। নিহাজ মুখ গোমরা করে আছে দেখে নিধি পড়ল। ছোট ভাইয়া, মেয়েটার বলা কথা শুনে হাসি আসলেও এটা কিন্তু একদম ভুল কথা। আমাদের বড় ভাইয়া মোটেও জলহস্তি না, বড় ভাইয়া তো একদম হিরোদের মতো। একদম ঠিক বলেছিস, ব্রো তো পুরাই হিরো। নিধি আর নাফের কথা শুনে নিহাজ পড়ল। হয়েছে, আমাকে আর পাম মারা লাগবে না। নাফ দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আরে ব্রো, নিজের ভাইকে কে পাম মারে? তুমি সত্যি হিরো। তুমি আমাদের জীবনের কতটা জুড়ে আছো তা হয়তো কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। নিহাজ মৃদু হেসে বলল। হয়েছে, এত প্রশংসা না করলেও চলবে। নিধি মুখ গোমরা করে বলল। বড় ভাইয়া, এবার অন্তত বিয়েটা কর। নিহাজ ভুরু কুচকে বলল। এইসব বিয়ে বিয়ে বন্ধ কর। নিধি আর কিছু না বলে মুখ ভেঙচি কেটে বসে রইল। ধুর, একদিনে দুই অশান্তির সাথে দেখা হলো। তাথইয়ের কথা শুনে রুষা বলল। তবে তাথই, তুই ওই রকম সুন্দর একটা ছেলেকে কিভাবে জলহস্তি বলতে পারলি? তাথই চোখ রাঙিয়ে বলল। কয়টা লাগে তোর? একদিকে ওই ছেলে, আবার এই ছেলে। আরে ধ্যাত, ওইটাই আমার পছন্দের, আর এটাকে তোর জন্য পছন্দ হয়েছে। তবে নাও ভাইও সুন্দরী, কিন্তু চরিত্র যদি সত্যি। রুষাকে থামিয়ে দিয়ে তাথই বলল। ছেলে নিয়ে গবেষণা করা বন্ধ করে কফি বানিয়ে আনতো তোর স্টলে এসছি, আর তুই এমন অবহেলা করতেছিস। রুষা হাসি থামিয়ে বলল।
রুষা হাসি দিয়ে বলল। আচ্ছা আমি কফি বানিয়ে আনতেছি, একটু অপেক্ষা কর। রুষা কফি বানাতে গেলে তাথই তাহিরা বেগমকে কল দিয়ে জানিয়ে দিল সে আজ রুষার সাথে থাকবে। কিছুক্ষণ পর রুষা তার জন্য আর তাথইর জন্য কফি বানিয়ে আনলো। কফির কাপে চুমুক দিয়ে তাথই বলল, আঙ্কেলের সাথে কথা হয়? বলি না, বিরক্ত লাগে। কি থেকে যে কি হয়ে গেল? যেভাবে ভালো আছে থাকুক, আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাথই আর কিছু না বলে চুপ করে রইল। নাওয়াফ সবটা কিভাবে জানলো দিহান? নাফ কি জানে? সেদিন রাতের ঘটনা? কি বলতেছো তুমি এসব? ও কিভাবে জানবে? ও সবই জানে, আমাকে সরাসরি বলেছে। আমি যা চেয়েছিলাম কিছুই হলো না, ওটা নিজের চালে নিজেই জড়িয়ে পড়লাম। কথাগুলো বলে যারা দেওয়ালে হাত মুঠো করে ঘুষি মারল। যারাকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিহান বলল, শান্ত হও যারা, আমি দেখছি কিছু জানতে পারি নাকি। দিহান রুমের বাইরে গিয়ে মাইলসকে কল করলো। মাইলস কল রিসিভ করতেই দিহান বলল, যারা কি কোনোভাবে জানে আমি যে সেই দিনের ঘটনা তোদের জানিয়েছি? না, যারা আর জানার তো কথা নয়। আচ্ছা ঠিক আছে। দিহানের কথা বলা শেষে কলটা কেটে দিল। সে পিছন ঘুরে দেখলো যারা দাঁড়িয়ে আছে। যারাকে দেখে সে বেশ চমকে গেল। যারা দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আসল কালপিট তুই? তুই সব ওদের জানিয়েছিস? তোকে তো আমি... যারা এই কথা বলে যে দিহানকে চড় মারতে যাবে, দিহান তার হাত চেপে ধরল। হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি বলছি, আর বেশ করেছি। ওই দিন তো আমার কোনো দোষ ছিল না, তুই নিজেই আমাকে তোর প্রতি আকৃষ্ট করেছিস। তাই কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বোধ কাজ করেনি। যারা দিহানের কলার চেপে ধরে বলল, এমন একটা ভাব করছিস মনে হয় যে তুই একটু এনজয় করিসনি। এইসব কথা বাদ দে, এটা মাথায় আন যে তুই নিজের ইচ্ছাতে এমনটা করছিস। আমার না হয় নেশা করে বোধ ছিল না, কিন্তু তুই তো আর নেশা করিসনি। হ্যাঁ, আমি সবটা নিজের ইচ্ছায় করেছি। নাওয়াফকে আমি আমার কাছে চাইতাম, কিন্তু ও কখনোই কাছে আসেনি। আমার হাতটাই ঠিকভাবে ধরতে দেয়নি কখনো। ওকে সবাই খারাপ ভাবলো, ও তো আর খারাপ না, সেটা আমি ভালো করেই জানি। আর যাই হোক, ও কখনো একটা মেয়েকে অসম্মান করেনি। তবে সবাইকে তো এটা জানানো যাবে না, সবার কাছে তো নাওয়াফকেই খারাপ দেখাতে হবে, না হলে তো আমি খারাপ হয়ে যাব। আর তুই কি না সবটা ঘেঁটে দিচ্ছিস? দিহান জারার থেকে কলারটা ছাড়িয়ে পড়ল, আমি তোর জন্য নাফকে খারাপ দেখতে পারবো না। আই অ্যাম সরি যারা। যারাকে কিছু বলার সুযোগ না দিয়ে দিহান সেখান থেকে চলে গেল। যারা দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি দেখে নিব।